নতুন ইসি গঠনের সার্চ কমিটিতে ৩ শতাধিক নাম, কয়েকটি পেয়েছে একাধিক দল থেকে। তালিকায় আছে সাবেক আমলা, বিচারক, সেনা কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি। একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণ মনোনীত হন, সেই ব্যবস্থাটা হবে। গণশুনানির একটা ব্যবস্থা করা, যে আমরা এই 5 জন ব্যক্তিকে ইলেকশন কমিশনার হিসেবে ঠিক করেছি। কোপ সম্মেলন শেষে দেশে ফিরলেন ডক্টর ইউনূস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বহির্গমন লাউঞ্জ উদ্বোধন। আমরা মাথার থেকে দুশ্চিন্তার ভাতটা তুলে নেওয়া হলো এইটার উদ্দেশ্য। সেই যাত্রা শুরু হলো। আজকে আমরা খুবই আনন্দিত এবং যারা যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সফলতা নিয়ে এবারও সন্দিহান পরিবেশবাদীরা। শঙ্কা বাড়িয়েছে ট্রাম্পের বিজয় আর শীর্ষ নেতাদের অনুপস্থিতি। গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির অগ্রাধিকার বললেন তারেক রহমান। থাকবে জুলাই অভ্যুত্থান সহ ফ্যাসিবাদ বিরোধী সকলে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমার নাম সমন্বয়কের কাতারে আছে, এখানে আসছি কেন? আহত, আমি একজন আহত না। সে নিজেকে সমন্বয়ক দাবি করে আইসা সে চেয়ার দখল করে বসে আছে। আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন জুলাই বিপ্লবে আহতরা। সচিবালয় উপদেষ্টার ঘোষণা। অর্থ সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের দাবি। আমরা যে মাঠে আজকে ময়দানে আসছি, আমরা চোখ হারাচ্ছি, কারোর পা হারাচ্ছে। আমাদের ভবিষ্যৎটা কি? যখন কারোর হাত নেই, কারোর পা নেই, তারা তো এইভাবে থাকতে পারবে না। নাটোর সদরের প্রকল্পে ৯/৬ অভিযোগ। ঠিকাদারে নিয়োগ না হলেও ৬০ লাখ টাকা উত্তোলন। ইউএনওর অস্বীকার। তদন্ত কমিটি গঠন। টেকনাফে হিলায় ১৫ বছরে প্রাচীন বৌদ্ধ বিহারের অস্তিত্ব বিলীন। ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দখলবাজির প্রমাণ পেয়েছেন মানবাধিকার কর্মীরা। গাজা ও লেবাননে ইসরায়েলি সেনাদের তাণ্ডবে প্রাণ গেছে কমপক্ষে ২৪ জনের। সিরিয়ার দামেস্কে তেল আবিবের ব্যাপক বিমান হামলায় ১৫ জন নিহত। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নতুন নির্বাচন কমিশন গঠনে ৩ শতাধিক নাম জমা পড়েছে সার্চ কমিটিতে। এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে নাম জমা দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। নির্দিষ্ট কয়েকটি নাম জমা পড়েছে বেশ কয়েকটি দলের পক্ষ থেকে। গুরুত্ব পেয়েছেন সাবেক আমলা, বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সেনা কর্মকর্তা। দলগুলোর নেতারা বলছেন নাম প্রস্তাবে নিরপেক্ষ এবং বলিষ্ঠ ব্যক্তিদেরই পছন্দ করছেন তারা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ এখনও অজানা। তবুও ভোটের প্রস্তুতি হিসেবে কমিশন গঠনে কাজ করছে সার্চ কমিটি। এ প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। নাম প্রস্তাবে বেশ সতর্ক ছিল দলগুলো। বিএনপির পক্ষ থেকে ১০ জন ও জামায়াতের থেকে ৮ জনের নামের তালিকা দেওয়া হয়। অন্য দল ও জোটের দেওয়া নামগুলোর মধ্যে বেশ আলোচনায় সাবেক সিনিয়র সচিব শফিকুল ইসলাম, এএমএম নাসির উদ্দিন, আবু আলম শহীদ খান, মুহিবুল হক এবং কমিশনের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া। রাষ্ট্রীয়ভাবে যাতে গ্রহণযোগ্য একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণ মনোনীত হন, সেই ব্যবস্থাটা হবে। নির্বাচনের নামে যত প্রহসন হয়েছে, এরকম কোনো নাটক ভবিষ্যতে বাংলাদেশে আর মঞ্চস্থ হবে না। অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্ত যদি অবাধ নিরপেক্ষ নির্বাচনের যদি পরিপন্থী হয়, নির্বাচন কমিশন তাকে চ্যালেঞ্জ করতে পারবেন। এরকম ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনে থাকা দরকার। এই নির্বাচন কমিশনই কিন্তু আগামী নির্বাচনটা পরিচালনা করবে। তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে
বিশেষ করে নির্বাচনটাই তো এই মুহূর্তে সবার কনসার্ন। বিএনপি ও রাজপথে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলো সুনির্দিষ্ট নাম সুপারিশ করেছে। পছন্দের নামের পাশাপাশি আওয়ামী সরকারের সুবিধাভোগী কেউ যেন কমিশনে যোগ দিতে না পারে সে বিষয়ে নজর রাখছেন তারা। নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করেছে আইন অনুযায়ী, সেই সার্চ কমিটির কাছে আমরা বিএনপির পক্ষ থেকে 10 জনের নাম প্রস্তাব করেছি, অন্যান্য দলও বিভিন্ন ব্যক্তির নাম প্রস্তাব করেছে। দলগুলো প্রত্যেকে আমরা আলাদা আলাদাভাবে নাম দিয়েছি। এর মধ্যে 2-3টে নাম আমরা চেষ্টা করেছি কমন দেওয়ার জন্য। বিএনপি বা অন্যান্য দলেরও তাদেরও ভাবনা চিন্তা আমরা জানবার চেষ্টা করেছি। সেদিক থেকে আমরা 1-2 নামকে আমরা চেষ্টা করেছি গণতন্ত্র মঞ্চের দলগুলো যে প্রস্তাব দিয়েছে সেখানে অ্যাকোমোডেট করবার জন্য। 21 নভেম্বরের মধ্যে সার্চ কমিটি 10 জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দিবে। সেই সংক্ষিপ্ত তালিকা নিয়ে গণশুনানি করার দাবিও জানাচ্ছেন কেউ কেউ। ফাইনালি যেই নামগুলো তারা সিলেক্ট করতে চায়, আমার মতে তাদের নিয়ে একটা পাবলিক হিয়ারিংয়ের আয়োজন করা, গণশুনানির একটা ব্যবস্থা করা, যে আমরা এই 5 জন ব্যক্তিকে ইলেকশন কমিশনার হিসেবে ঠিক করেছি, তাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ এবং অনুযোগ আছে কিনা। তো সার্চ কমিটির মাধ্যমে একটা রিফাইন্ড ওয়েতে রিকমেন্ডেশনস যাবে রাষ্ট্রপতির কাছে, অবশ্যই প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে যাবে। তখন হয়তো প্রকাশিত হবে। যদি তখন কোনো বিতর্কিত ব্যক্তির নাম আসে তখন তো অবশ্যই জাতীয়ভাবে আপত্তি আসবে। নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি সরকারকে বিচার ও প্রশাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। আহ্বান জানাচ্ছেন নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী ও তাদের পরিবারের জন্য বিমানবন্দরে চালু হলো বিশেষ লাউঞ্জ। প্রবাসীদের জন্য বিশেষ এই পরিষেবা উদ্বোধন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিদেশ যাওয়া আসা প্রবাসীদের আরও কোনো চিন্তা করতে হবে না। আজারবাইজানের জলবায়ু সম্মেলনে 4 দিনের সফর শেষে দেশে ফিরেই শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য বহুল কাঙ্ক্ষিত এই পরিষেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন চিত্রকর্ম শোভা পাচ্ছে প্রবাসীদের কথা মাথায় রেখে নির্মিত এয়ারপোর্টের বহির্গমন লাউঞ্জে। আছে নারী পুরুষের আলাদা নামাজের স্থান, শিশুদের জন্য রাখা হয়েছে কিডস জোন। মাল্টিলেভেল কার পার্কিংয়ের 2য় তলার নতুন লাউঞ্জে বিশাল অপেক্ষার জায়গা, আছে সুলভ মূল্যের ক্যাফেটেরিয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা। আজারবাইজানের জলবায়ু সম্মেলনে 4 দিনের সফর শেষে বৃহস্পতিবার রাত 8:15 দেশে ফিরেই শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য বহুল আকাঙ্ক্ষিত এ পরিষেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেহেতু প্রবাসীরা যারা যায় তারা সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, এটা এখানে তাদের বাসস্থান নাই, তারা এখানে অসহায় বোধ করে যে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদের কথা শুনবে, আমরা বুঝতে পারছি না। তো সেই জন্য এক জায়গাতে হলে সবাই সবার কথা নিজেদের মধ্যে বুঝতে পারবে, যে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো তাদের সমস্যা সমাধানের জন্য। এ সময় তিনি এয়ারপোর্টের লাউঞ্জ নিয়ে পরিকল্পনার কথা জানান। বলেন, বহির্গমন লাউঞ্জ উদ্বোধন হওয়ায় প্রবাসীদের আর চিন্তা করতে হবে না, তাদের আরামদায়ক যাত্রার ব্যবস্থা করাই সরকারের লক্ষ্য। আমি জিজ্ঞেস করলাম কতদিন লাগবে, বল শিগগিরই হয়ে যাবে। ওই শিগগিরই মানে কত শিগগির বলতে বলতে তখন বলছে, আমি বললাম যে ঠিক আছে, আমি যা আসার পথে ওটা দেখে যাব। মাত্র 4 দিন বোধ এটা হলো, এই আসার পথে আজকে এটা হয়ে গেল। এটা পুরো জিনিসটা আপনাদের কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান এখানে আসলে, আর কিছু চিন্তা করতে হয় না। এবার আমি আর বিমান মতামত দিয়েন, প্রস্তাব দিয়েন যে এটা এইভাবে করলে আরো ভালো হবে। বিদেশ থেকে আসা প্রবাসীদের আত্মীয় স্বজন ও পরিচিতরা এই লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। এর আগের সোমবার বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ নামে বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সফলতা নিয়ে এবারও সন্দিহান পরিবেশবাদীরা। ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং COP29-এ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ মোড়লদের অনুপস্থিতিতে ক্ষতিপূরণ ইস্যুতে কার্যকর কোনো আলোচনা হবে না বলে ধারণা তাদের। একই সাথে জীবাশ্ম জ্বালানির পক্ষেও লবিস্টরা সম্মেলনে সক্রিয় বলে মনে করেন তারা। ফলে এবারও সম্মেলন থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। আজারবাইজান থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। বাকু সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে যে গ্লোবাল লিডার সামিট এবছর তা ছিল অনেকটাই নিষ্প্রভ। আসেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, চীনের শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কানাডার জাস্টিন ট্রুডো।
তাদের এই না থাকা জানান দেয় জলবায়ু ইস্যু অগ্রাধিকারে নেই মোড়লদের। ফলে পরের নেগোসিয়েশনে ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা যে এগুবে না তা প্রায় নিশ্চিত। সেই সাথে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকৌশল কি হতে পারে জলবায়ু ইস্যুতে সে বিষয়টিও যুক্ত হয়েছে। সব মিলিয়ে হতাশ ক্ষতিগ্রস্ত দেশগুলো। যেসব লিডারদের আসলে আমাদের দরকার ছিল, ডেভেলপ কান্ট্রিজ, দ্য পলিউটেড কান্ট্রিজ, সেসব ম্যাক্সিমাম লিডারেই কেউ আসেনি এবারের সামিটে। আমাদের যেটা মনে হয় কপ প্রক্রিয়া চলছে না এবং প্যারিস এগ্রিমেন্টের যে মানে চলমান থাকা সেটাও এখন প্রশ্নের মুখে। আশা মানে পাওয়ার মতো কিছুই দেখি না, এবং যারা আসলে উন্নত দেশ বা কার্বন নিঃসরণকারী দেশগুলো তাদের যে পার্টিসিপেট তারা কিন্তু তেমনভাবে করছে না। অধিক কার্বন নিঃসরণকারী শিল্পোন্নত দেশগুলোর দায়িত্বজ্ঞানহীন আচরণের সাথে যুক্ত হয়েছে তেল সমৃদ্ধ দেশগুলোর নানা তৎপরতা। কৌশলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার চেষ্টা খুবই দৃশ্যমান। তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো যারা তেল উৎপাদনে বেশি কন্ট্রিবিউট করছে, ওপেকের মতো অর্গানাইজেশন বা ওপেকভুক্ত অর্গানাইজেশনগুলো, তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে এই সম্মেলনে উপস্থিত হয়ে তেলের ফসিল ফুয়েলের যে সেফটি নেটওয়ার্ক সেটি এনশিওর করার জন্য নানা রকমের তদবির, লবিং, অ্যাডভোকেসি এগুলো করে যাচ্ছে। চলতি বছরই অন্তত 6টি বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। একইভাবে জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে ভুগছে বহু দেশের কোটি কোটি মানুষ। ডেনমার্ক থেকে প্যারিস, গ্লাসগো কিংবা দুবাই, এমনকি এবছর আজারবাইজানেও এখন পর্যন্ত স্বার্থরক্ষিত হয়নি জলবায়ু দুর্গত মানুষের। আসছে বছর ব্রাজিলেও তা হবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে আরও জোরালোভাবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ক্ষমতা নেওয়ার পরে জলবায়ু তহবিলের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও প্রশ্ন আছে পৃথিবীর কোটি দুর্গত মানুষের মধ্যে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। ফ্যাসিবাদ বা স্বৈরাচারের বিরতি চায় বিএনপি। সরকার গঠন করলে 31 দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি নিশ্চিত করবে দলটি। গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। জানান, এখনকার আলোচিত সংস্কার প্রস্তাবনার সবই বিএনপির পূর্ব ঘোষিত 31 দফা সংস্কারে রয়েছে। জুলাই অভ্যুত্থান সহ বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী সকলকে নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির অগ্রাধিকার বলে জানান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন 2030-র আলোকে 2022 ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেন 27 দফার রূপরেখা। পরবর্তীতে সংযোজন বিয়োজন শেষে আওয়ামী সরকারের পতনের আগে গেল বছরের 13 জুলাই বিএনপি ঘোষণা করে রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখা। গুলশানের একটি হোটেলে পরিবর্তিত পরিস্থিতিতে 31 দফার রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে আয়োজন করে বিএনপি। আমরা 2 বছর আগে যে আমাদের রাষ্ট্র সংস্কার যে প্রস্তাবগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলাম, সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই। সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এগুলো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের 31 দফা প্রণয়ন করেছিলাম। সংস্কৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। সেমিনারের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যে তুলে ধরেন দলের সংস্কার ভাবনা। বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই 31 দফায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তারেক রহমান বলেন, 31 দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র ও অলিগার্কি থাকবে না। আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
ফ্যাসিবাদ বিরোধী সকলে আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে ভোটাধিকার ফিরিয়ে এনে সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সমন্বিত অগ্রাধিকার বলেও জানান তারেক রহমান। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। 5 আগস্টের পর বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে বলে জানান তারেক রহমান। বলেন, বিশাল দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা যে কোনো অভিযোগের বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। আওয়ামী লীগের কোন নেতার কোনো অনুতাপ, অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের রাউজান ও বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 6 জন। স্থানীয়রা জানায়, রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বিএনপি নেতা খন্দকার গোলাম আকবর ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকদের মাঝে। এরই জের ধরে গত রাতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। গুলিবিদ্ধ 6 জনকে উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। আহতদের বেশিরভাগই পথচারী বলে জানিয়েছে পুলিশ। এদিকে বাকলিয়ায় সৈয়দ শাহ বিদ্যুৎ অফিসের সামনে গত রাতে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় 10টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বাকলিয়া থানার ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যেই সংঘর্ষ হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া হবে। আজীবন চিকিৎসার জন্য কার্ডও প্রদান করা হবে তাদের। পাশাপাশি আহত ও শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের আশ্বাসও দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। বলছেন, 5 কর্মদিবসের মধ্যে এ বিষয়ে সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। যদিও সচিবালয়ে বৈঠক করতে গিয়ে বিভক্ত হয়ে পড়েন আহত আন্দোলনকারীরা। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা তাদের দাবি নিয়ে 6 উপদেষ্টার সাথে আলোচনায় যোগ দিতে দুপুর 2টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসতে থাকেন। কিন্তু এর মধ্যে দুটি পক্ষ দাঁড়িয়ে যায়। আহতদের একটি পক্ষ রক্তিম জুলাই নামের সংগঠনের, আরেকটি পক্ষ পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আন্দোলনে নেতৃত্ব দানকারী। একজন আইসা সে নিজেকে সমন্বয় দাবি করে আইসা সে চেয়ার দখল করে বসে আছে। আমরা যে মাঠে ময়দানে আসছি, আমরা চোখ হারাচ্ছি, কারোর পা হারাচ্ছে, সবাই আহত। উনি কোথায় ছিল? আমরা দেখি ভুল বোঝাবুঝি করে ক্ষেপ্ত হয়ে গেছে যে এদের তো সমন্বয়ক না। আমার নাম সমন্বয়কের কাতারে আছে, এখানে আসছি কেন? আহত, আমি একজন আহত না। দুই পক্ষের বাকবিতণ্ডা নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সভাকক্ষে আসেন। এরপরও তাদের বাকবিতণ্ডা থামেনি। আমাদের অঙ্গ হারিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি, এটা শুধু আপনারা যারা আছেন তারা না, আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে। এই সরকারের যে দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা এক ধরনের হঠকারী ঝামেলা। তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি, তাই না? এরপরেই তো মিটিং। এখন আবার যদি পিছনে ফিরে যায়, তাহলে আমাকে মাফ করেন, আমি চলে যেতে হবে। এক পর্যায়ে 6 উপদেষ্টা সম্মেলন কক্ষে প্রবেশ করলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এ সময় দুই পক্ষ কিছুটা তর্ক বিতর্কে লিপ্ত হলেও তাদের দাবি তুলে ধরেন। বলেন, আহত ও গুরুতর আহতদের সার্বিক চিকিৎসায় অবহেলা করা যাবে না। প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে। ব্যক্তিগতভাবে করা চিকিৎসার খরচ দ্রুত প্রদান করতে হবে। শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন ও ঘোষিত অনুদান দ্রুত দেওয়ার দাবিও জানিয়েছেন আহত ও তাদের পরিবারের সদস্যরা। এমনকি চিকিৎসা দেওয়া হয়েছে, 3 মাস পরে এসে আমার হাত কেন কাটতে হবে? তাহলে অবস্থা আজকেও আমার একটা ভাই শহীদ হয়েছে, তার শহীদ হওয়ার ফিরিস্তি পড়তে গিয়ে শুনছি তার মাথায় ইনফেকশন হয়ে গেছে। যারা এখন আছে তাদেরকে আমাদেরকে বাঁচাইতে হবে। পরিপূর্ণ চিকিৎসাটা সবাই পেয়ে যায় এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে যেন তারা চিন্তা করে, কারণ আমাদের ভবিষ্যৎটা কি? যখন কারোর হাত নেই, কারোর পা নেই, তারা তো এইভাবে থাকতে পারবে না। আমি চাচ্ছি আমার ছেলেরা জানি পাউডার ভালো হয়ে আসে। কি ক্ষতিপূরণ লাগবে, কি পুনর্বাসন লাগবে, কোন ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে, শহীদ পরিবার আমাদের সাথে অ্যাড আছে। আহতদের সব দাবি ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টারা। বলেন, এজন্য 5 কর্মদিবসের মধ্যে সার্বিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলেন, কেউ চিকিৎসায় অবহেলা করলে ছাড় পাবে না। আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি আহত যোদ্ধার
একটি ইউনিক আইডি কার্ড থাকবে, সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। দ্রুত সময়ের মধ্যে আহত এবং শহীদ পরিবারদের কাছে সুযোগ সুবিধাটা নিশ্চিত করা, এটাই আমাদের প্রধান দায়িত্ব। এর বাইরে যাতে আর কোনো ধরনের কেউ সুযোগ নিতে না পারে। তথ্য উপদেষ্টা এ সময় আহতদের চিকিৎসা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করেন। এই সরকারই তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে, কারণ এবং এই বিশ্বাস তাদেরও আছে। তারা সেই জিনিসটাই আমাদের কাছ থেকে বারবার চাচ্ছে, কিন্তু যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরো ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দিই। উপদেষ্টারা দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত আহতদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বৈঠক শেষ করেন। আপনারা প্রত্যেকটা হসপিটাল থেকে শুধু আপনাদের স্বাস্থ্যগত চিকিৎসাগত সমস্যা নিয়ে কথা বলবে, একজন করে প্রতিনিধি দিবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন 19,931 জন আর নিহত 873 জন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নাটোর সদর উপজেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজ শেষ না করেই প্রকল্পে 60 লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ইউএনওর বিরুদ্ধে। নিয়োগ দেওয়া হয়নি ঠিকাদারও, তবে ইউএনও সব অস্বীকার করছেন। তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। নাটোর সদর উপজেলা পরিষদের ভেতরের রাস্তা, ড্রেন সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে 2023-24 অর্থ বছরে 60 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কথা ছিল চলতি বছরের জুনে শেষ হবে প্রকল্প, তবে এখনো কাজ চলমান। এই প্রকল্প ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অভিযোগ উঠেছে কাজ শেষ না করেই পুরো টাকা তুলে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দরপত্র আহ্বানের বিধান থাকলেও সেটাই মানেননি তিনি। উপজেলা প্রকৌশলীর যোগসাজশেরও অভিযোগ রয়েছে। ইউনো স্যার মূলত দায়িত্বে, আমরা উপজেলা পরিষদের যারা স্টাফ আছে তারা এগুলো বাস্তবায়ন করতেছে। জঙ্গল সাফ করি আমরা রাস্তার, আমার এক রাস্তাতে ডাইকে এনে এটি ওই যে বাগানে ময়লা সাফ করেছে। এ নিয়ে হতবাক উপজেলাবাসী। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন তারা। কোনো অফিসিয়াল নিয়ম কানুনের তোয়াক্কা করা হয় নাই, কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই। 60 লক্ষ টাকা প্রকল্প মেয়াদ শেষ হয়ে গেছে বলে উত্তোলন করা হয়, কিন্তু সেটার কোনো দৃশ্যমান আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন দেখছি না। শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ইউনো। দাবি করলেন স্বচ্ছতার সাথেই কাজ করেছেন তিনি। অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি, কারণ সরকার আমাকে একটা পারপাসে 60 লাখ টাকা দিয়েছে। সেই 60 লাখ টাকার কাজ আমার চলছে, 85% আমার কাজ শেষ এবং হচ্ছে 100% কাজ আমি ইনশাল্লাহ 2 সপ্তাহের মধ্যে শেষ করব। 11 টাওয়ারে নিয়ে আসছে, তখন সময়ই নেই ওই কাজ করার, তখন অনেক সময় এলাকার স্বার্থে টাকাটা তুলে রাখা করে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক। বিষয়টিতে যদি কোনো অনিয়ম পাওয়া যায় এর সাথে সংশ্লিষ্টদের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইরেগুলারিটিস হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে কোনো প্রকল্প করতে গেলে আপনার সাইনবোর্ড দিতে হয়, এবং এখানে আরেকটা বিষয় আছে যে আপনারা যখনই কেউ এই প্রকল্পের তথ্য চাইবে সেই তথ্যগুলো তো দিতে হবে। তদন্তের পরেই সব জানা যাবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। পাসপোর্টের তথ্য বলছে গণ অভ্যুত্থানের সময় দেশেই ছিলেন না, অথচ সিলেটে ফিরেই হয়েছেন ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি। গ্রেপ্তারও হয়েছেন একজন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি ব্যক্তিগত বিরোধের কারণে ফাঁসানো হয়েছে। পুলিশ বলছে এসব যাচাইয়ে মনিটরিং সেল গঠন করা হবে। ফিনল্যান্ড প্রবাসী বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্না পাসপোর্টের তথ্য অনুযায়ী 19 মাস পর গত 23 সেপ্টেম্বর সিলেটে ফেরেন তিনি। 1 নভেম্বর বাসা থেকে হঠাৎ গ্রেফতার হন মুন্না। পরে জানা যায় 4 আগস্ট সিলেটে ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি তিনি। এ নিয়ে হতবাক পরিবার, প্রতিবাদ জানিয়েছে ফিনল্যান্ড বিএনপিও। মামলাটা হইল ও যে সিটি কর্পোরেশনের অভিযোগ দেওয়ায়
তো ওগু কেন্দ্র করিয়া তান বিল্ডিং অবৈধ এসপি টাওয়ার অবৈধ করা নিয়ে ও আমরার লগে মিথ্যা মামলা দিয়া আমরা হেরানির মাঝে ফেলাইছই। আমার বাচ্চা নিষ্পাক, কোনো দান্দা বান্দা কোনো শতানমি নাই। যমুনার অনুসন্ধানে খোঁজ মিলল মামলার বাদী আলাল আহমেদের। তিনিও যুবদল নেতা। দাবি করলেন যাচাই বাছাইয়ের অভাবে এমনটা হতে পারে। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা সন্ত্রাসী তারা সহস্র অবস্থান নিয়েছিল, অগ্নিঅস্ত্র নিয়ে বিদেশি। তো আসলে ওই সময় যাচাই বাছাই করার কোনো সুযোগ ছিল না, আমি অসুস্থ ছিলাম। লন্ডন প্রবাসী জিয়াউল দেশে ফেরেন গেল 7 অক্টোবর। তিনিও ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি। হয়রানির ভয়ে পরে দ্রুত দেশ ছাড়েন। লন্ডন থেকে ভিডিও বার্তায় দাবি করেন জমি নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হয়েছে। 28 তারিখ উনি আমার নামে একটা রাজনৈতিক মামলা হয়েছে, যেটা 4 আগস্টের ঘটনা, যে সময় আমি লন্ডন আসলাম এবং আমি কোনো রাজনীতির লোকে জড়িত নাই। টাকা সংক্রান্ত ঝামেলা আছে, ও ঝামেলা তারারে আত্মীয় মিসবা দুলাল এবং বালুচর তথাকথিত সাংবাদিক মোহনের ষড়যন্ত্রের মাধ্যমে আমার নামটা মামলার ঢুকানি হয়েছে। এ মামলার পর থেকে লাপাত্তা বাদী আক্তার মিয়া। তদন্ত কর্মকর্তাও পাচ্ছেন না তার খোঁজ। আসলে ফোন বন্ধ থাকলে তো পাওয়াটা বেশ নোটিশ দিছি ভাই আমি তাকে। আন্দোলনের সময় আহত হন জুবেল। চিকিৎসার কথা বলে কিছু লোক এনআইডি ও স্বাক্ষর নেতার। এরপর তিনি জানতে পারেন মামলার বাদী হয়েছেন। পরে সেই মামলা প্রত্যাহারের আবেদন করেছেন জুবেল। আমি বাড়িতেও আসলাম না, আমার বাচ্চারে নিয়ে তারা এগুলো কইছো নাকি যে ডাক্তারই করাইটা, তখন গিয়েও দেখা যায় আমার বাচ্চার বাড়িটা হয়েছে না গিয়া মামলা। পুলিশ বলছে ঢালাওভাবে মামলা হচ্ছে। এসব যাচাইয়ে মনিটরিং সেল গঠন করা হবে। জায়গা জমি নিয়ে বিরোধ আছে, পারিবারিক বিরোধ আছে, সেই সকল কারণে হয়তো কারো না কারো ইন্ধনে এইভাবে মামলাগুলো অনেকের নাম দিয়ে দিচ্ছে। এগুলো কোনো নিরীহ মানুষ যেন বাইরে না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকল থানার ওসিদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, আয়োদেরকে নিয়ে মিটিং করেছি যে কোনো নিরপরাধ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। টেকনাফের হিল্লায় আওয়ামী লীগ নেতাদের থাবা থেকে রেহাই পায়নি প্রাচীন বৌদ্ধ বিহারও। দখলের পর গত 15 বছর এটি ভেঙে চুরে অস্তিত্বই বিলীন করে ফেলেছে তারা। অনেক চেষ্টার পরও বিহারে উদ্ধারে ব্যর্থ হন বৌদ্ধ ধর্মগুরুরা। সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে দখলবাজি ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন মানবাধিকার কর্মীরা। 2009 সালের আগ পর্যন্ত দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষু ও পুণ্যার্থীদের পদচারণায় মুখর থাকত টেকনাফের দক্ষিণ নীলা বড় বৌদ্ধ বিহার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পুরো জায়গাটি দখলে নেন টেকনাফের সাবেক এমপি। 2012 সালে বিহারের যাতায়াতের পথ বন্ধ করে দেন। মূর্তি ভেঙে মামলা দিয়ে উল্টো বিহারের লোকজনকে হয়রানি করে। কলেজের নাম দিয়ে এটা কলেজ গরিম বলে হয়ে রাখেন, কলেজের নাম দিয়ে কি করছে তারা এখন দখল করি ফেলে। সরকার আওয়ামী লীগ সময় থেকে আওয়ামী লীগ সব আওয়ামী লীগ তখন এসে এটা দখল করে এই বৌদ্ধদেরকে বৌদ্ধবিহারের যে লোকল আছে তাদেরকে আসার জন্য কি করছে একেবারে নিষেধ করে দিচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে জায়গাটি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন বৌদ্ধ ধর্মীয় নেতারা। আদালতের রায়ের পরও ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। সরকারের মধ্য দিয়ে আমরা মনে করি যে এই দেশে কোনো বৈষম্য থাকবে না। সেই প্রেক্ষিতে এই বৌদ্ধবিহার দক্ষিণ এলা বড় বৌদ্ধবিহার উদ্ধার হবে আশা রাখি। ইউএনও সাহেবের প্রতিবেদন মতে এখানে বৌদ্ধ বিহার করা হোক, সীমাঘর করা হোক এবং আমাদের নিরাপত্তার জন্য এখানে পুরো একটা বাউন্ডারি ওয়াল করা হোক। বিহারের জায়গাটি পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের সাবেক এমপির দখলবাজি সরেজমিনে প্রত্যক্ষ করেন মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পর্যবেক্ষক দল। আমরা যখন প্রথমবার আসছিলাম এই মোহাম্মদ আলীর ছেলেরা আমাদের থাকা অবস্থাতেই এখানে গ্রেনেড ফাটিয়েছে। মন্দির থেকে শুরু করে মসজিদের জমি থেকে শুরু করে দেবত্বর সম্পত্তি কোনো কিছুই রেহাই পায়নি। রেহাই যে পায়নি তার নমুনা হচ্ছে আজকের এই বৌদ্ধবিহার নীলাতে আমরা আসছি, কোনো চিহ্ন খুঁজে পাবেন না। 1 মাস হয়ে গেল কোনো উদ্যোগ এখানকার টিওনো মহোদয় যে নিলেন না, এটা কিন্তু ডিসির আদেশকে এবং কোর্টের আদেশকে অমান্য করা। বিষয়টি জানা নেই দাবি করে কথা বলতে রাজি হননি কক্সবাজারের জেলা প্রশাসক। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রান্নাঘরেই অসুস্থ হচ্ছেন নারী, শিশুরা। বাড়ছে অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগবালাই। বায়ু দূষণের পাশাপাশি বদ্ধ রান্নাঘরে ক্ষতিকর গ্যাসের প্রভাবকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। প্রতিরোধের উপায় হিসেবে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্থায়ী সমাধানে গবেষণারও তাগিদ দিয়েছেন তারা।
বিস্তারিত কুমিল্লা থেকে পাঠানো খোকন চৌধুরীর প্রতিবেদনে। কুমিল্লার এই গৃহবধূর মতো রান্নার সময় বিড়ম্বনায় পড়তে হয় অন্য নারীদেরও। বিশেষজ্ঞদের মতে বদ্ধঘরে গ্যাসের চুলা থেকে ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়, যার প্রভাবে অ্যাজমা, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয় বেশিরভাগ নারী শিশু। কিচেন তো খুব ছোট্ট, তো রান্না যখন করি গ্যাস বের হইতে পারে না, এজন্য তো হাঁচি কাশি এবং বাচ্চাদেরও হাঁচি কাশি হয়ে যায়। প্রায় 40 বছর বয়সী ফেরদৌসী বেগম বুড়িচংয়ের কংসনগর থেকে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন। একই অবস্থা চান্দিনার রাজিয়া বেগমেরও। রাঁধতে গেলে কষ্ট, গাওড়া দপর দপর করে, মন না ভাতের মার গালতে পারি না। কথাবার্তা কইলাম, জিয়ারের লোকের ইতার কইলাম, শ্বাসকষ্ট উদু দিয়াল, খুশখুচা কাশুটাই শ্বাসকষ্ট উদু দিয়াল। এ বিষয়ে 2023 সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সহ বেশ কটি গবেষণাতে উঠে এসেছে গ্যাসের চুলায় রান্নার এই ক্ষতিকর প্রভাবগুলো। এছাড়া WHOর প্রতিবেদনেও উঠে আসে 12.27% শিশুর অ্যাজমার কারণ বাসায় ব্যবহৃত গ্যাসের চুলা। দেশের জেলা পর্যায়ে এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আলাদা পরিসংখ্যান থাকে না। তবে কুমিল্লার বক্ষবিধি ক্লিনিকের গত 6 বছরের হিসেবে দেখা যায় দিন দিন অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত রোগী বেড়েই চলেছে, যার বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া কুমিল্লা মেডিকেলেও গেল 3 বছরে অ্যাজমা ও সিওপিডিতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যাও 30,000-এর বেশি। এই সমস্যা ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। গেল বছরের মার্চে পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিক্স 2023 প্রতিবেদন থেকে জানা যায়, দেশে যে 10টি রোগে বেশি মানুষ মারা গেছেন তার মধ্যে তৃতীয় হলো শ্বাসতন্ত্রের রোগ এবং পঞ্চম হলো অ্যাজমা। দেশে শ্বাসতন্ত্রের রোগ নিয়ে গবেষণায় উঠে আসে আরও উদ্বেগজনক তথ্য। ওই প্রতিবেদনেই দেখা যায় আলোচিত বছরে প্রতি 1000 মানুষের মধ্যে 0.57 জন মারা গেছেন শ্বাসতন্ত্রের রোগে এবং 0.27 রোগী প্রাণ হারান অ্যাজমায়। 2023 সালে রাজধানীর বক্ষব্যাধি ইনস্টিটিউটে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 1,46,469 জন, মারা গেছে 1,046 জন। বিপুল জনসংখ্যার কুমিল্লা শহরে বিল্ডিং কোড না মেনেই তৈরি হচ্ছে বহুতল ভবন। সুরক্ষা ব্যবস্থা না রেখেই ছোট্ট কোঠায় তৈরি হচ্ছে রান্নাঘর। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে গ্যাসের প্রভাবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা এখন হুমকির মুখে। যতটুকু পারা যায় রান্নাঘরের ভেন্টিলেশনটা যেন গ্যাসটা রান্না করার সময় বা রান্না করার পরেও যেন সহসা এটা ঘর থেকে বের হয়ে আবহাওয়াতে চলে যায়। এটা থেকে বাঁচতে হলে প্রথমত আমাদের মা এবং যারা ঘরে কাজ করবেন তাদেরকে মাস্ক পরতে হবে। প্রতিদিন যে রোগীগুলো দেখি তার 60 to 70% রোগী আসলে অ্যাজমা বা অ্যাজমা লাইক ফিচার্স নিয়ে আসে এবং এর মধ্যে নারী এবং শিশু রোগীরা প্রধান। গ্যাসের ক্ষতিকর প্রভাব এড়াতে বিল্ডিং কোড মেনে রান্নাঘর নির্মাণের তাগিদ পরিবেশবিদদের। হাউসহোল্ড যে বয়স্করা থাকেন তারা দেখা যায় যে আগে থেকেই ভুগতেছেন, দেখা যায় যে এইটা আরও এক্সাজারবেশন নিয়ে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো প্রপার স্পেসিংয়ে করতে হয়। বিষয়টি অজানা নয় বাকরাবাদ গ্যাস সংশ্লিষ্টদেরও। ক্ষতিকর দিক এড়াতে জাতিসংঘের পক্ষ থেকে আউটডোর লিকেজ বন্ধের কাজ করা হলেও ইনডোর রয়েছে ঝুঁকিতে। সাবেক কর্মকর্তার দাবি, সময় এসেছে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের চুলার মান নিয়ন্ত্রণেরও। 2 মুখ বিশিষ্ট বার্নার 21 CFT, 1 মুখ বিশিষ্ট বার্নার 12 CFT, এগুলি তো মেজারমেন্ট নাই, এগুলি একটা স্ট্যান্ডার্ডাইজ হওয়া দরকার। ইন্টারনাল পাইপলাইন বলে এখানে যদি কোনো সমস্যা হয় এটা আমরা কিন্তু সবসময় কাস্টমারদেরকে রেগুলার SMS বা চিঠি দিয়ে জানাই যে আপনার ইন্টারনাল পাইপলাইনে লিকেজ আছে। মানুষের শ্বাসকষ্টজনিত রোগবালাই ও অ্যাজমা সহ স্বাস্থ্য ঝুঁকি কমাতে ঘরে থাকা গ্যাসের চুলার লিকেজ বন্ধ সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় যথাযথ গবেষণা ভিত্তিক উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহল সহ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।
ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় খুলনার পাটের বস্তার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানায় মেসার্স আহসান উল্লাহ ও জে ট্রেডার্স নামে দুটি দোকানে প্রথমে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে আশেপাশের গোডাউনে। এতে 10 থেকে 15টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। বিভিন্ন পাটজাত দ্রব্য আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাইবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে 6 জন আহত হয়েছেন। গত রাতে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌমাথা মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌমাথা মোড়ে জামায়াত কর্মী ফুল মিয়ার দোকানে সিগারেট কিনতে যায় শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হাসান। একটি ব্র্যান্ডের সিগারেট না পাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সহযোগীদের ফোন করে ডেকে আনে মারুফ। ফুল মিয়াকে মারতে গেলে বাধা দেয় পাশে থাকা বিএনপি নেতাকর্মীরা। এ সময় মারুফের ছুরিকাঘাতে 6 জন আহত হন। তাদের উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অভিযুক্ত ছাত্রদল নেতা মারুফকে আটক করেছে পুলিশ। সাপ্তাহিক ছুটির দিনে মাছ বাজারের খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আজ শুক্রবারে কিন্তু ভোলার যে মাছ বাজার রয়েছে সেখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের কিন্তু ব্যাপক সমারোহ থাকবে। তো যেহেতু এখন সকাল 8:30 বা 15টার কাছাকাছি, এখন পর্যন্ত কিন্তু কিন্তু তেমন একটা বাজারে আসতে শুরু করেনি। তবে কিছু বিক্রেতা এসেছে, কিন্তু তারা কিন্তু ব্যাপক পরিমাণ মাছ নিয়ে এসেছে। অর্থাৎ বলা যায় যে আজকে কিন্তু বাসের কিন্তু ব্যাপক একটা সরবরাহ থাকবে। তবে কিন্তু কিছু ক্রেতাও কিন্তু আমরা লক্ষ্য করেছি বাজারে কিন্তু ক্রেতারাও এসেছে এবং মাছের দাম কিন্তু আসলে কমেনি। অর্থাৎ মাছের কিন্তু সরবরাহ বেশি থাকলেও কিন্তু দামটা কিন্তু কমেনি। বিশেষ করে যে নদীর যে মাছগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। এছাড়াও যে পুকুর এবং ঘেরের যে সকল মাছ রয়েছে এগুলোর দামও কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 1 কেজি সাইজের যে সমস্ত ইলিশ রয়েছে এগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এছাড়াও নদীর যে পাঙ্গাস রয়েছে এগুলো কিন্তু 800 থেকে শুরু করে 850 টাকার দামে বিক্রি হচ্ছে। এছাড়াও যে পুকুরের যে রুই কাতল রয়েছে এগুলো কিন্তু 350 থেকে 500 টাকা দামে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও যে চিংড়ি রয়েছে, ঘের এবং নদীর যে চিংড়ি রয়েছে এগুলো কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এই চিংড়িগুলো কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 1400 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। দেবাশিস, ধন্যবাদ জুয়েল যুক্ত হওয়ার জন্য। ময়মনসিংহের এক গ্রামে একটি বাড়ি যেখানে বসবাস মাত্র 2 জন মানুষের। ঘটনাটি এ সময়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। তবে সরেজমিনে দেখা যায় বাড়িটি একরকমের পরিত্যক্ত। বহুদিন হয় সেখানে থাকেন না কেউ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। একদম ছবির মতন সুন্দর এক গ্রাম। নাগরিক ব্যস্ততা ভুলে এমন সবুজে খানিক শ্বাস নিলে যে কারোরই জুড়াবে প্রাণ। এই গ্রামের নাম উমানাথপুর। ময়মনসিংহ শহর থেকে দূরত্ব 35 কিলোমিটার। একটি বিশেষ কারণে গ্রামটি এখন আলোচনায়। এই গ্রামে বসবাস মাত্র একটি পরিবারের, মানুষ কেবল 2 জন। এই যে পরিত্যক্ত চুলা আর পেছনের যে ঘরটি, এই দুটি জিনিস দেখে খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এই বাড়িতে বহুদিন ধরেই আর কেউ থাকেন না। তবে বাড়ির মালিক যে বাড়িটিকে ভীষণ রকম ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে এই পরিচ্ছন্ন আঙ্গিনা। ঈশ্বরগঞ্জের উমানাথপুরের এই বাড়িতে গিয়ে দেখা গেল গেট তালাবদ্ধ। ফোন করে বাড়ির মালিক সিরাজুল ইসলামকে আসার অনুরোধ করা হলে তিনি এলেন ঘণ্টাখানেক বাদে। ঘুরে দেখালেন বাড়ির আঙিনা, জানালেন 6 দশক আগে বাড়িটি তৈরি করেছিলেন তার বাবা। তবে এখন আর থাকা হয় না কারো। আমি তালাটা মারি আর সিকিউরিটি লাইটটা বিকালে দিই, যে ছেলেটার কবরটা আলোকিত থাকবে এই না, দিয়ে তালা তুলা মারিয়া ওই যে আমার ছোটো ভাই আমার ভাইয়ের বাড়িতে যাই, বাড়ি থেকে যাইয়া ওখানে খাওয়া দাওয়া করি, ওখানে রাত্রি যাপন করি। পরে আবার সকালবেলা আবার এই যে ফজরের নামাজ পড়ি, নামাজ পড়ে সকালবেলা আমরা এখানে বাড়িতে আসি। মূলত জমির মৌজার অবস্থানগত কারণে এই গ্রামে একটি বাড়ি। প্রতিবেশীদের গ্রামের নাম ভিন্ন। 8 একরের মৌজায় বাকি সব ফসলি জমি। এটা ব্রিটিশ পিরিয়ডে আপনার যখন ব্রিটিশের জরিপ হয়
তখন আপনার উমানাথ চৌধুরী নামে একজন প্রভাবশালী এবং উচ্চশিক্ষিত ব্রিটিশ পিরিয়ডে উনি ছিলেন, ওনাদের তালুকদারি ছিল। তখন যখন এটা জরিপ হয় তখন ওই উমানাথ চৌধুরী মহাশয়ের নাম অনুসারে ওই এই যে 10 একর জমি নিয়ে আপনার এই উমানাথ চৌধুরীর নামে আপনার এই গ্রামের নামকরণ হয় উমানাথপুর। গ্রামের ভেতরের রাস্তাটির সংস্কার হলে পুরনো এই বাড়িতে আবারও বসবাস শুরুর পরিকল্পনা রয়েছে সিরাজুল ইসলামের। রাস্তা নাই বিদায় মানে বাড়িঘর হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ময়মনসিংহ। গাজা ও লেবাননে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। 24 ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে গাজা জুড়ে প্রাণ গেছে কমপক্ষে 24 জনের, গুরুতর আহত শতাধিক। এই তথ্য নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সবচেয়ে ভয়ঙ্কর হামলা হচ্ছে উত্তর গাজায়, বাদ নেই দক্ষিণ ও মধ্য গাজাও। লেবাননেও চলছে নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা। সবশেষ পাওয়া খবর পর্যন্ত রাজধানী বৈরুত সহ আশেপাশের এলাকাগুলোতে প্রাণহানি 18, নিহতদের মধ্যে 6 জন স্বাস্থ্যকর্মী, তালিকায় রয়েছে 5 জন নারীও। সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে কমপক্ষে 15 জনের। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে সিরিয়ার একাধিক গণমাধ্যম। রাজধানী মাজে ও কুদাসায় অঞ্চলে 2টি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয় হামলা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে নিহতদের সবাই বেসামরিক নাগরিক। তবে ইসরায়েলের সাফাই বেসামরিক নয়, IDF এর টার্গেট ছিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। নেতানিয়াহু প্রশাসনের অভিযোগ, হিজবুল্লাহ যেসব অস্ত্র ব্যবহার করে তার বেশিরভাগই আসে সিরিয়া থেকে। হুঁশিয়ারি, অস্ত্রের সরবরাহ বন্ধ করতে যে কোনো পদক্ষেপ নিতে দুবার ভাববে না তারা। একসময় ছিলেন ডোনাল্ড ট্রাম্পের কট্টর বিরোধী। ডেমোক্র্যাট পার্টি থেকে 4 বার কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন, অথচ সেই তুলসী গ্যাবার্ডি হতে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক। গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি কাজের অভিজ্ঞতা না থাকলেও কট্টর হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত তুলসীকে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই পদ। এবার তুলসী ছাড়াও একসময়ের কট্টর সমালোচক কয়েকজনকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাচ্ছেন ট্রাম্প। তুলসী গ্যাবার্ডের বেশ সমৃদ্ধ রাজনৈতিক ক্যারিয়ার। হাওয়াই থেকে 4 বার মার্কিন কংগ্রেসের সদস্য হয়েছেন। তবে তার রাজনৈতিক পথ চলার পুরোটাই জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টিকে ঘিরে। 2022 সালে দল ত্যাগের পরই আবির্ভূত হন বাইডেন প্রশাসনের কট্টর সমালোচক হিসেবে। এর আগে 2020 সালে প্রেসিডেন্ট প্রার্থীও হতে চেয়েছিলেন। তবে ডেমোক্রেটদের প্রার্থী হওয়ার লড়াইয়ে জো বাইডেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। ক্যারিয়ার জুড়ে ট্রাম্প বিরোধী রাজনীতি করা তুলসী চলতি বছরই সমর্থন দেন রিপাবলিকান এই নেতাকে, অংশ নেন তার প্রচারণায়। এমনকি ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হিসেবেও পরে আলোচনায় ছিলেন তিনি। সেই আশা পূরণ না হলেও এবার পেলেন গুরু দায়িত্ব। জাতীয় গোয়েন্দা বিভাগের মতো গুরুত্বপূর্ণ দফতরের প্রধান নিযুক্ত করা হচ্ছে তাকে। যদিও সরাসরি গোয়েন্দা সংস্থার সাথে কাজের অভিজ্ঞতা নেই তুলসী গ্যাবার্ডের, তবে প্রায় 2 দশক মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেছেন। 2 বছর দায়িত্ব পালন করেছেন ইরাকেও। বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় রিজার্ভ ফোর্সের সদস্য তিনি। গোয়েন্দা বিভাগের এই পদে সম্ভাব্যদের তালিকায় ছিলেন না গ্যাবার্ড। উড়ে এসে জুড়ে বসার মতোই এখন এভরিল হেইন্সের স্থলাভিষিক্ত হবেন। এর আগে প্রথম সামোয়ান বংশোদ্ভূত নাগরিক ও হিন্দু ধর্মাবলম্বী হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য হয়েছিলেন। নরেন্দ্র মোদীকে গীতা উপহার দিয়ে এসেছিলেন আলোচনায়। এবার অবশ্য অতীতে ট্রাম্প সমালোচক ছিলেন এমন কয়েকজনই পেতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব, যার মধ্যে অন্যতম রবার্ট এফ ক্যানেডি জুনিয়র। তিনিও তুলসীর মতোই একসময় ডেমোক্রেট ছিলেন। ট্রাম্পের রানিং ম্যাট জেডি ভ্যান্স রিপাবলিকান হলেও একসময় ট্রাম্পের কট্টর বিরোধী ছিলেন। তাকে হিটলারের সাথেও তুলনা করেছিলেন এই রাজনীতিবিদ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।